ফটিমাপুর গ্রামে মীরা তার স্বামী রোহনের সাথে থাকত। একদিন অনেক রাত হয়ে গেছে, কিন্তু রোহন বাড়ি ফেরেনি। মীরা বারবার রোহনের ফোনে চেষ্টা করছিল, কিন্তু ফোন লাগছিল না। বিচলিত হয়ে মীরা তার প্রতিবেশী শান্তির কাছে যায়। শান্তিদি, আমার স্বামী এখনো ফেরেনি, ফোনেও পাচ্ছি না। রোহন কি মনোহর হাসপাতালের রাস্তা দিয়ে ফেরে? হ্যাঁ, কেন? তাড়াতাড়ি চলো, আমি গাড়ি বার করছি। কিন্তু কি হয়েছে? হাসপাতালের রাস্তাতে রাতে একটা প্রেতাত্মা ঘুরে বেড়ায়। শুনেছি প্রেতাত্মা লোকেদের হৃৎপিণ্ড বার করে নেয়। শান্তি আর মীরা গাড়ি করে মনোহর হাসপাতালের দিকে রওনা দেয়। এদিকে হাসপাতালের রাস্তাতে রোহনের গাড়ি খারাপ হয়। এই রাস্তাটা খুব নির্জন, হেল্প চাওয়ার মতন কেউ নেই, ফোনের ব্যাটারিতেও চার্জ শেষ হয়ে গেছে। তখনই প্রেতাত্মা রোহনের সামনে আসে। তোর গাড়ি আমি খারাপ করেছি, আর এখন তোর হৃৎপিণ্ডটা বার করে নেব। রোহন ভয়তে অজ্ঞান হয়ে যায়। প্রেতাত্মা রোহনের বুকে হাত দিয়ে হৃৎপিণ্ডটা বার করতেই যাচ্ছিল। ঠিক সেই সময় শান্তি আর মীরা গাড়ি করে সেখানে পৌঁছে যায়। শান্তি প্রেতাত্মার উপর গঙ্গা জল ছিটিয়ে দেয়। আজকে যাচ্ছি, সুযোগ পেলে আবার আসব। এই কথাটা বলে প্রেতাত্মা চলে যায়। মীরা রোহনের মুখে জল ছেটায়। রোহনের জ্ঞান ফেরে। তিনজন বাড়ি ফিরে আসে। দিদি, আত্মাটা লোকেদের হৃৎপিণ্ড বার করে নেয় কেন? 8 বছর আগের কথা। মনোহর হাসপাতালের রাস্তাতে একটা নব দম্পতির অ্যাক্সিডেন্ট হয়। বউটা কোনোভাবে তার বরকে নিয়ে হাসপাতালে পৌঁছায়। বরটা বেঁচে ছিল, কিন্তু ডাক্তাররা ছিল ডিসঅনেস্ট। সে তার বরকে মৃত ঘোষণা করে আর তার হৃৎপিণ্ডটা বার করে চোরাচালানকারীদের বেচে দেয়। বউ হাসপাতাল কর্তৃপক্ষের এগেনস্টে কেস করে, কিন্তু কেসে হেরে যায়। নিজের স্বামীকে হারানোর শোক আর ন্যায় না পাওয়ার যন্ত্রণায় সে আত্মহত্যা করে। তারপর থেকে তার আত্মা ওই হাসপাতালের রাস্তায় ঘুরে বেড়ায়। সে ওই হাসপাতালের 2 জন ডক্টরকেও মেরে ফেলেছে। 3 জন আরও বাকি আছে। ওই 3 জন নিজেদের ঘরকে তান্ত্রিক দিয়ে সুরক্ষিত করে দিয়েছে। যে ওই রাস্তায় ফেরে, আত্মা তার হৃৎপিণ্ড বার করে নেয়। ঠিক আছে, শোনো, অনেক রাত হয়ে গেল, আমি শুতে যাচ্ছি। শান্তি শুতে চলে যায়। মীরা আর রোহনও ঘুমিয়ে পড়ে। কিছুক্ষণ পর মীরা হঠাৎ উঠে পড়ে আর অদ্ভুত রকমের আচরণ করতে থাকে। রোহন ঘাবড়ে উঠে বসে। মীরা, মীরা, এ তুমি কি করছো? কি হয়েছে তোমার? মীরা টেবিলের ওপর রাখা ছুরিটি তুলে নেয় আর রোহনের ওপর আক্রমণ করে। তখন তুই আমার থেকে বেঁচে গিয়েছিলিস, কিন্তু এখন আর বাঁচবি না। রোহন দৌড়ে ঘরের বাইরে বেরিয়ে যায় আর মীরাকে ঘরে আটকে দেয়। মীরা ঘরের মধ্যে অদ্ভুতভাবে চিৎকার করতে থাকে। রোহন শান্তির ঘরের দরজা ধাক্কায়। শান্তি দরজা খোলে। শান্তিদি, শান্তিদি, জানি না মীরার হঠাৎ কি হয়েছে। ও আমার উপর কেমন যেন অ্যাটাক করেছে। মনে হচ্ছে হাসপাতালের রাস্তার ওই প্রেতাত্মা ওর শরীরে ঢুকেছে। আমি এক্ষুনি তান্ত্রিককে ফোন করছি। শান্তি ফোন করে তান্ত্রিককে ডেকে পাঠায়। কিছুক্ষণ পর তান্ত্রিক আসে আর দরজা খোলে। তুই এদেরকে কেন বিরক্ত করছিস? চুপ কর বুড়ো, তোকে আমি কিচ্ছু বলবো না। যদি না বলিস, আমি হনুমান চালিসা পড়ে তোকে ভস্ম করে দেব। আমি কল্পনা, ওই ডাক্তারগুলো আমার স্বামীকে আমার থেকে চিনিয়ে নিয়েছে। আমরা একে অপরকে খুব ভালোবাসতাম। ঠিক আছে, ঠিক আছে, আমি তোমার কষ্ট উপলব্ধি করতে পারছি। তুমি আমাকে একটা ছোট্ট সুযোগ দাও, আমি ওই বাকি ডাক্তারদের শাস্তি দেব। আমাকে ভরসা করো, আমি একজন উকিল। আমি আজ পর্যন্ত ন্যায় পাইনি, আর পাবও না।
আমাকে একটা ছোট্ট সুযোগ দাও, আর আর তুমি আমার স্ত্রীকে প্লিজ ছেড়ে দাও, প্লিজ ছেড়ে দাও। ঠিক আছে, আমি তোমাকে একটা সুযোগ দিচ্ছি, কিন্তু তুমি যদি ওই ডাক্তারদের শাস্তি দিতে না পারো তবে আমি কিন্তু আবার ফিরে আসব। এই বলে আত্মা মীরার শরীরকে মুক্ত করে দেয়। রোহন হাসপাতালের ডক্টরদের এগেনস্টে কেস লড়ে আর সেই 3 জন ডাক্তারকে ফাঁসির শাস্তি দেওয়ায়। তারপর আত্মা সারা জীবনের মতো অদৃশ্য হয়ে যায়। বীরপুর গ্রামে চন্দন ওর বাবা আর সৎ মায়ের সাথে থাকত। ওর সৎ মায়ের ব্যবহার ভালো ছিল না, সে চন্দনকে সব সময় তিরস্কার করত। এই চন্দন, চন্দন ওঠ বলছি, আমার মাথা যন্ত্রণা হচ্ছে, দোকান থেকে ওষুধ নিয়ে আয় আমার জন্য। বেলা অবধি ঘুমিয়ে থাকা, কোনো কমবেন নয়, অকর্মণ্য কোথাকার। আপনি আমাকে প্রতিদিন কথা শোনাবেন না, নিজের বাবার পয়সায় খাই, আপনার নয়। হ্যাঁ, বাবার বিরাট ছেলে, তোর বাবা যেন লাখ টাকা রোজগার করে, যে তুই সবসময় ঘুমিয়ে থাকবি। এইভাবে রোজ চন্দন আর ওর সৎ মায়ের মধ্যে কিছু না কিছু নিয়ে ঝগড়া হতেই থাকত। চন্দন সেই গ্রামের মেয়ে বিনিতাকে ভালোবাসত, মাঝে মাঝেই আমবাগানে বিনিতার সাথে দেখা করতে যেত। জানো বিনিতা, সৎমা না আমার জীবনটাকে নরক করে দিয়েছে। তুমি একটা চাকরি নিয়ে নাও, আমিও সেলাইয়ের কাজ জানি, স্বনির্ভর হয়ে গেলে আমরা অন্তত কোথাও চলে যাব। বিনিতার কথা শুনে চন্দন একটা জুয়েলারি শপে কাজ করতে শুরু করলো। পর চন্দন আর বিনিতা নিজেদের বাড়ি ছেড়ে বেরিয়ে যায়। বিয়ে করে পাশের অন্ধেরপুর গ্রামে একটা পুরনো বাড়িতে থাকতে শুরু করে। একদিন বিনিতা চন্দনকে বলে, আজকে প্রতিবেশী পিঙ্কি এসেছিল, বলছিল প্রত্যেক অমাবস্যার রাতে এই গ্রামে একটা ডাইনি আসে আর সদ্য বিবাহিতা মেয়েদের মঙ্গলসূত্র নিয়ে যায়। কি যাতা বলছো? তুমি সবার কথা বিশ্বাস করে নাও? কোনো ডাইনি কিচ্ছু নেই। কিন্তু সেদিন অমাবস্যা এলো। পুরো গ্রাম ভীত হয়ে সবাই বাড়ির দরজা জানলা বন্ধ করে দিল, লাইট অফ করে দিল। ঠিক রাত্রি 2টোয় ডাইনিটা আসে। এই অন্ধেরপুর গ্রামের গ্রামবাসীরা কোথায় কোথায় লুকোলি তোরা? অনেকদিন ধরে আমি কোনো সদ্য বিবাহিতা মেয়ের রক্ত খাইনি। যত সদ্য বিবাহিতারা আছিস সবাই এসে তাদের মঙ্গলসূত্র তাড়াতাড়ি আমাকে দিয়ে যা বলছি, নয়তো তোদের তাজা রক্ত আমি খেয়ে নেব। সত্যি তো ডাইনিটা এখানে আসে? আমরা কি করব? আমরা তো সদ্য বিয়ে করেছি। গ্রামের সমস্ত সদ্য বিবাহিতারা এসে ডাইনিকে নিজেদের মঙ্গলসূত্র দিয়ে চলে যায়। তখন পিঙ্কি বিনিতার কাছে আসে। বিনিতা, নিজের মঙ্গলসূত্রটা দিয়ে দে রে, নয়তো ডাইনিটা তোকে নিয়ে চলে যাবে। না, কোনো মতেই আমি আমার মঙ্গলসূত্র ওই ডাইনিকে দেব না। যে করো না বিনিতা, ভগবান না করুক যদি তোমার কোনো ক্ষতি হয়ে যায়। ভয় পেও না, ডাইনি এলে দেখা যাবে। আমি এমনি ওকে আমার মঙ্গলসূত্র দেব না। সেই রাতে ডাইনিটা গ্রামের বাকি মেয়েদের মঙ্গলসূত্র নিয়ে চলে যায়। গ্রামবাসীরা, আমি আমার জাদু শক্তি দিয়ে জানতে পেরেছি আগের বার সদ্য বিবাহিতা কেউ নিজের মঙ্গলসূত্র আমাকে দেয়নি। সে যেই হোক আমার সামনে আসুক আর নিজের মঙ্গলসূত্র এখানে দিয়ে যাক, নয়তো আমি ওর ঘরে ঢুকে ওকে খুঁজে বার করব আর তারপর ওকে জ্যান্ত চিবিয়ে খাবো। কিন্তু তাও বিনিতা ডাইনিকে মঙ্গলসূত্র দিতে জানে। ডাইনি বিনিতার ঘরে গিয়ে দরজা ধাক্কাতে শুরু করে। এই মেয়ে,
শোন, এই গ্রামে আমি 20 বছর ধরে আসছি। আজ পর্যন্ত আমাকে কারোর বাড়ি অবধি যেতে হয়নি। তাড়াতাড়ি তাড়াতাড়ি বাইরে আয় আর নিজের মঙ্গলসূত্রটা আমাকে দিয়ে যা, নয়তো তোর আর তোর বরের রক্ত খাবো আমি। আমার উনুনেও জ্বলন্ত কাঠ আছে। আমার বাড়ির সামনে থেকে চলে যাও, নয়তো তোমাকে আমি পুড়িয়ে ছাই করে দেব। তোর এত বড় সাহস! আজ আমার শক্তি কম, আমি তাই চলে যাচ্ছি। কিন্তু পরের অমাবস্যায় অন্ধকার আরো গভীর হবে, আর তখন আমি আবার আসব। তখন দেখব তুই নিজেকে আর তোর বরকে কি করে বাঁচাস। আর শোনো গ্রামবাসীরা, এই মেয়ের জন্য তোমরাও মরবে। এই ধমকি দিয়ে ডাইনি ওখান থেকে চলে যায়। পরের দিন পিঙ্কি বিনিতার বাড়ি এসে বলে, তুমি এত জেদ করছো কেন? এই গ্রামে আমরা মেয়েরা মঙ্গলসূত্র ছাড়াই থাকি। তোমার মঙ্গলসূত্র দিতে কি সমস্যা? আমরা কতদিন আর এইভাবে থাকবো? কখনো না কখনো তো এই সমস্যার সমাধান করতেই হবে। আমি একজন মহিলা জাদুকরকে চিনি, চলো যাই, হয়তো সে কোনো সমাধান দিতে পারে আমাদের। চন্দন, বিনিতা আর পিঙ্কি তিনজন সেই মহিলা জাদুকরের কাছে গেল। যে ডাইনি তোমাদের বিরক্ত করছে, 20 বছর আগে সে নাতাশা নামের একটা মেয়ে ছিল। নাতাশা রবিকে খুব ভালোবাসতো, ওরা বিয়েও করেছিল। কিন্তু একদিন গ্রামে বন্যা হলো আর রবির মৃত্যু হয়। নাতাশার কাছে রবির একটাই স্মৃতি ছিল, রবির দেওয়া মঙ্গলসূত্র। নাতাশা রবির স্মৃতি নিয়েই বেঁচেছিল। কিন্তু অন্ধেরপুর গ্রামের গ্রাম প্রধানের নজর পড়ল তার উপরে। গ্রাম প্রধানের বয়স ছিল 40 বছর আর নাতাশা মাত্র 18 বছরের। গ্রাম প্রধান নাতাশাকে বিয়ে করতে চাইল, কিন্তু নাতাশা অসম্মতি জানায়। গ্রাম প্রধান রেগে গিয়ে নাতাশার মঙ্গলসূত্র ভেঙে দেয় আর নাতাশাকে খুন করে। তারপর থেকে সেই গ্রামবাসীর ত্রাস হয়ে উঠেছে। যদিও গ্রাম প্রধানের শাস্তি হয়, তাহলে নাতাশার আত্মা মুক্তি পাবে। তোমরাও ওই ডাইনির সমস্যা থেকে মুক্ত হবে। চন্দন, বিনিতা আর পিঙ্কি পুলিশের কাছে যায় আর গ্রাম প্রধানের বিপক্ষে মামলা করে। বেশ কিছুদিন যাওয়ার পর গ্রাম প্রধানের ফাঁসি হয়। এক অমাবস্যার রাতে ডাইনি গ্রামে আসে আর বিনিতাকে ধন্যবাদ দিয়ে সব সময়ের জন্য সেখান থেকে চলে যায়।